অনুযায়ী এই ইরান ইউএস যুদ্ধে একটা টেম্পোরারি পজ তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ইরানের পাওয়ার গ্রিড টার্গেট করা অ্যাটাক 5 দিনের জন্য পোস্টপোন করেছেন, কারণ তিনি দাবি করছেন যে প্রোডাক্টিভ একটি আলোচনা চলছে ভিতরে। ইরান বলছে কোনো ডাইরেক্ট নেগোসিয়েশনই হচ্ছে না। সুতরাং এখানে স্পষ্টতই দুই পক্ষ দুই রকমের কথা বলছে। আর গ্রাউন্ড রিয়ালিটি বলছে যে তেহরানে বিস্ফোরণ হচ্ছে, ব্লাস্টের রিপোর্ট পাওয়া যাচ্ছে, ইসরায়েলি এয়ার স্ট্রাইকে ইরানের সিভিলিয়ান ক্যাজুয়ালিটি যেমন আছে, ইসরায়েলের এয়ার স্ট্রাইক আছে, এবং লেবাননে ব্রিজ একটি ধ্বংস হয়েছে, হিজবুল্লাহ ফ্রন্ট সেখানে এখনো অ্যাক্টিভ, এবং ইসরায়েল তার নর্দার্ন সাইডে মিসাইল সাইডের এখনো বাজিয়ে যাচ্ছে। তাহলে মুখে যেটাই বলা হোক, যে আলোচনাই চলুক, সেটা সত্য হোক বা মিথ্যা, ফিল্ডে কোনোটাই থেমে যায়নি, কোনো অ্যাটাকই থেমে যায়নি, এবং হরমুজ প্রণালীও এখনো বন্ধ অবস্থায় আছে। আগামী 5 দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সব ধরনের সামরিক হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দেন। হরমুজ প্রণালী খুলে না দিলে ধ্বংস করে দেয়া হবে ইরানের জ্বালানি অবকাঠামো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুঁশিয়ারিতে বিশ্ববাজারে লাফিয়ে বেড়েছে জ্বালানি তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দর বেড়ে প্রতি ব্যারেল 114, আর ইউএস টেক্সাস ইন্টারমিডিয়েটের দর বেড়ে $100 ঠেকেছে। মাঠ পর্যায়ে পরিস্থিতি আরো ভয়াবহ। একের পর এক হামলা চলছে ইরান জুড়ে। তেহরান, তাবরিজ, বন্দর আব্বাস, খোররামাবাদ সহ বিভিন্ন শহরে একের পর এক বিস্ফোরণ ও বিমান হামলার খবর পাওয়া গেছে। আওয়াজে একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্দর নগরী আব্বাসে রাষ্ট্রীয় বেতার কেন্দ্রে মার্কিন ইসরায়েলি হামলায় নিহতের ঘটনা ঘটেছে। এছাড়া তাবরিজ শহরে 2টি প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলের বিভিন্ন এলাকায় ইরানের তীব্র ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে হামলায় ইরান ক্লাস্টার বা গুচ্ছ বোমা ব্যবহার করেছে। এগুলো থেকে ছোট ছোট বহু বোমা ছড়িয়ে পড়ে। ইসরায়েলের অন্তত 8টি স্থানে এই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বা বিস্ফোরক পড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যোগ দিতে বিশ্ব নেতাদের আহ্বান জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার 22 মার্চ আরাদ শহরে ইরানের ভয়াবহ হামলায় ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে গিয়ে নেতানিয়াহু বলেন, সঠিক সময়ে সাইরেন বেজে ওঠায় হামলার মাত্রা ভয়াবহ হলেও কোনো প্রাণহানি ঘটেনি। এখানে চায়না একটি বক্তব্য দিয়েছে। চায়না বলেছে যে ভিসিয়াস সাইকেল বৃদ্ধি পাবে। এটা আসলে খুব পাওয়ারফুল একটা জিওপলিটিক্যাল টার্ম। এটাকে সহজ করে বলা যায় যে একটা অ্যাকশন, তার রেসপন্স, আবার বিগার অ্যাকশনস, আবার রেসপন্স, এইভাবে যুদ্ধ নিজেই নিজেকে বড় করতে থাকে, এবং ওয়ার আনকন্ট্রোলেবল একটা অবস্থায় চলে যায়। শুরুতে লিমিটেড কনফ্লিক্ট থাকে, পরে মাল্টিপল কান্ট্রি ঢুকে পড়ে, এবং যুদ্ধ তখন আর কোনোভাবেই থামানো সম্ভব হয় না, এবং কেউই তখন আর কন্ট্রোল করতে পারে না। অলরেডি সেরকম একটা এসকেলেশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আর সব থেকে বড় যে ভয়টা চায়না এখানে তুলে ধরেছে, সেটা এনার্জি ডিজাস্টার। চায়নাজ হিউজ অয়েল ইম্পোর্টার স্টেট অফ হরমুজ বন্ধ থাকলে চায়নাজ ইকোনমি হিউজ ভাবে একটা ক্ষতিগ্রস্ত হবে। তাই তারা এসকেলেশন চায় না। ইউএস ব্লক ভার্সেস চায়না রাশিয়া ব্লক তৈরি হতে পারে এটার মাধ্যমে, এবং রিজিওনাল ওয়ার গ্লোবাল পাওয়ার কনফ্রন্টেশনে চলে যেতে পারে যে কোনো মুহূর্তে। সুতরাং রিয়েল মিনিং ইন ওয়ান লাইন, সেটা হচ্ছে যুদ্ধ এমন এক স্টেজে ঢুকে পড়বে যেখানে কেউই আর তার ইজিলি স্টপ করতে পারবে না। এর পিছনে মূলত চায়নার নিজেরও ভূমিকা থাকতে পারে। সে হয়তো এই জিনিসটা মেনে নেবে না, সেই অর্থে সে এটাকে ওইভাবে ব্যাখ্যা করেছে, সেটারও সম্ভাবনা আছে। লেবাননের কাশ্মীর সেতুতে ইসরায়েলি বিমান হামলায় মানবিক সহায়তা কার্যক্রম বড় সংকটে পড়েছে। লেবাননের উত্তর ও দক্ষিণ অংশের সংযোগকারী এই সেতুগুলো ধ্বংস হয়ে যাওয়ায় দুর্গত মানুষ
মানুষের কাছে ত্রাণ ও জরুরি সামগ্রী পৌঁছানো সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। লিটানি নদীর দক্ষিণে বহু বেসামরিক মানুষ আটকা পড়েছে, কিন্তু যাতায়াতের প্রধান পথগুলো ভেঙে পড়ায় ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ রাখা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণভাবে বন্ধ করা এবং নাতাঞ্জ, ইস্পাহান ও ফোর্দোর ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো নিষ্ক্রিয় করা সহ 6 শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরান যুদ্ধবিরতি, নিরাপত্তা নিশ্চয়তা ও ক্ষতিপূরণ দাবি করছে। মিশর, কাতার এবং যুক্তরাজ্যের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে বার্তা আদান প্রদান চলছে বলে জানা গেছে। কি ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে ভুল ধারণা করেছিল? এই প্রশ্নটি এখন নতুন করে সামনে এসেছে। সাম্প্রতিক হামলা পাল্টা হামলার ঘটনায় দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ইসরায়েলের ভেতরেই বড় ধরনের ক্ষয়ক্ষতি ও আতঙ্ক তৈরি হয়েছে। দিমোনা শহরের কাছে একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক গবেষণা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান। 21 প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময়। কয়েক দশক ধরে গড়ে ওঠা এই কর্মসূচিতে ব্যালিস্টিক ও ক্রুজ দুই ধরনের ক্ষেপণাস্ত্রই রয়েছে। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শক্তিশালী আধুনিক বিমান বাহিনী না থাকলেও দেশটি দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা ধরে রাখতে পারে। ইরানের কাছে স্বল্প, মাঝারি ও দীর্ঘ পাল্লার নানা ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে। স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা সাধারণত 150 থেকে 800 কিলোমিটার। এগুলো মূলত কাছাকাছি সামরিক লক্ষ্যবস্তুতে দ্রুত হামলার জন্য ব্যবহার করা হয়। এই ধরনের ক্ষেপণাস্ত্রের মধ্যে পড়ে ফাতেহ সিরিজ, জুলফিকার, কিয়াম 1 এবং সাহাব 1 ও সাহাব 2। সংকটের সময় এসব ক্ষেপণাস্ত্র একসঙ্গে ছোড়া হয়, ফলে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সেগুলো ঠেকানো কঠিন হয়ে পড়ে। মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের মধ্যে সাহাব 3, ইমাদ, গদর 1, খোররামশার ও সেজিল উল্লেখযোগ্য। সাম্প্রতিক সময়ে খাইবার শেখান ও হাজ কাসেমের মতো নতুন নকশার ক্ষেপণাস্ত্র যুক্ত হয়েছে। এছাড়া ভূমি আক্রমণকারী ও জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে। এর মধ্যে সুমার, ইয়ালি, কুচ, হোবেজে, পাবে ও রাত উল্লেখযোগ্য। এসব ক্ষেপণাস্ত্র নিচু পথে উড়ে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। 4000 কিলোমিটার দূরে দিয়েগো গার্সিয়াতে হামলার চেষ্টার কথাও শোনা গেছে। এটি ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের একটি যৌথ সামরিক ঘাঁটি। তো বলেছে হামলাটি সফল হয়নি। এছাড়া একজন ইরানি কর্মকর্তা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা অস্বীকার করেছেন। ইরান ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে। ক্লাস্টার ওয়ারহেডের বৈশিষ্ট্য হলো একটি ক্ষেপণাস্ত্র থেকে একাধিক ছোট বোমা বা বমব্লেট ছড়িয়ে পড়ে। এতে একটি বড় বিস্ফোরণের বদলে অনেকগুলো ছোট বিস্ফোরণ ঘটে, যা আরও বেশি ক্ষয়ক্ষতি করে। প্রতিটি ক্ষেপণাস্ত্রে সাধারণত 20 থেকে 30টি থেকে 70 থেকে 80টি বমব্লেট থাকতে পারে। এই অস্ত্র আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ হলেও ইরান ও ইসরায়েল কেউই এই চুক্তিতে স্বাক্ষর করেনি। আরও আক্রমণাত্মক মেজাজ গ্রহণ করেছে। এই হামলায় ক্লাস্টার ওভারহেড ব্যবহারের আলামত পাওয়া গেছে বলে জানানো হয়েছে। রাতভর চালানো এই হামলায় দক্ষিণ ও মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে তেল আবিবের দক্ষিণে রিশন লেজিয়ন এলাকায় একটি কিন্ডারগার্টেনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। স্কুলটি বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও দক্ষিণ ইসরায়েলের দুটি শহরে হামলার আঘাতের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইসরায়েল দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া 90% বেশি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে মধ্য ইসরায়েলের অন্তত 8টি স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ও বোমা পড়ার কারণে বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ ইসরায়েলের আরাদ শহরে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি একটি আবাসিক এলাকায় আঘাত এনেছে। এতে পুরো একটি এলাকা বিধ্বস্ত হয়ে গেছে এবং বহু ভবন ধসে পড়েছে। ইরানের লক্ষ্যবস্তু থেকে বাদ যায়নি ইসরায়েলের পরমাণু কর্মসূচি কেন্দ্রস্থল হিসেবে পরিচিত দিমোনা শহরও। ইরানের পরমাণু কেন্দ্রে সাম্প্রতিক হামলার প্রতিশোধ নিতে দিমোনাকে লক্ষ্য করে শনিবার দিনভর কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইরানের হামলার পাশাপাশি উত্তর সীমান্তে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গেও ইসরায়েলের সংঘাত চরম আকার ধারণ করেছে। গত রোববার উত্তর ইসরায়েলে মাত্র 6 ঘন্টার ব্যবধানে
23 বার সতর্ক সংকেত বা সাইরেন বাজানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে হিজবুল্লাহর ড্রোন হামলায় অন্তত 7 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আল জাজিরা জানায়, লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে ইসরায়েলিদের মধ্যে চরম শঙ্কা ছড়িয়ে পড়েছে। অধিকাংশ নাগরিককেই বারবার নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে হচ্ছে। পরিস্থিতি অবনতি হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে এবং জনসাধারণের জমায়েতের উপর কঠোর বিধিনিষেধ বহাল আছে। এছাড়া বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল এবং যাত্রীর সংখ্যার উপর নতুন করে সীমা আরোপ করা হয়েছে। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা দেশবাসীকে একটি দীর্ঘমেয়াদী ও কঠিন যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলছেন। ইরান করে রেখেছে মেইনলি এগেনস্ট দি নিউক্লিয়ার, কেমিক্যাল, বায়োলজিক্যাল ওয়ারফেয়ারের প্রোটেকশন। এবারে আমি একটু নিউক্লিয়ার ওয়েপনের সম্বন্ধে বলি। দেখো, একটা নিউক্লিয়ার ওয়েপন যখন কোনো অবজেক্টিভের ওপর মারা হয়, 3টে জিনিস হয়। কি 3টে জিনিস? সব থেকে প্রথমে বিশাল একটা ব্লাস্ট হয়, একটা ব্লাস্ট হবে, একটা আমব্রেলার মতো একটা আগুনের বল উপরে উঠে গিয়ে একটা ব্লাস্ট হয়। সেই ব্লাস্টে কি শক্তি নিউক্লিয়ার ওয়েপনটার, সেটা কত কেটি ওজনের, 20 কেটি, 40 কেটি, 50 কেটি না, তার উপরে বেস করে এক একটা ডাইমেনশন, যেখানে গ্রাউন্ড জিরো যেখানে বমটা পড়লো তার হয়তো 10 কিলোমিটারে যত ঘর বাড়ি কিছু আছে, রাস্তাঘাট সমস্ত, ওই ব্লাস্টের শক অ্যাকশনে দে উইল ফল ডাউন। ফার্স্ট অ্যাকশন। সেকেন্ড রিয়াকশন কি হয়? হিট। একটা ট্রিমেন্ডাস আগুন সেখান থেকে বেরোয়, হিট, এত হিট থাকে সমস্ত স্ট্রাকচার গলিয়ে দেয়। সে আয়রন, স্টিল ইত্যাদি ইত্যাদি যত স্ট্রাকচার আছে সমস্ত গলে যাবে। হাতে হিউম্যান টিমান তো গলে চলেই যাবে। আচ্ছা, হিট। থার্ড যেটা সব থেকে ডেঞ্জারাস, সেটা হচ্ছে রেডিয়েশন। একটা আকাশের ওপর থেকে একটা বিষাক্ত কেমিক্যাল, তারও আবার ডায়ামিটারের উপর ডিপেন্ড করে যে কত 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 40 কিলোমিটার ডায়ামিটার ঘুরে আকাশের ওপর থেকে এই রেডিয়েশন নিচে নেমে আসে, আর সেই বিষাক্ত বাষ্পতে সবাই মরে যায়। আর ইভেন গর্ভবতী মহিলার, যেটা জাপানে আমরা দেখেছি, গর্ভে যা আছে সেই গর্ভেও তার এফেক্ট হয়, গেল হাত বেঁকে গেল, হয়তো বাচ্চার পা বেঁকে গেল। তা ইট ইজ এ ভেরি ডেঞ্জারাস কাইন্ড অফ সিচুয়েশন। এই 3টে ইরান জানে যে যদি যুদ্ধ হয়, এই যুদ্ধে নিউক্লিয়ার ওয়েপন ছাড়া ইরানকে গ্রাউন্ড যুদ্ধে বা এয়ার যুদ্ধে বা নেভাল যুদ্ধে আমেরিকা বা ইসরায়েল পরাজিত করতে পারবে না। তা ওই নিউক্লিয়ার যুদ্ধের প্রোটেকশনের জন্য সে আন্ডারগ্রাউন্ড পুরো কমপ্লিট, যাদের মিসাইল সিস্টেম থেকে আরম্ভ করে ডিফেন্স সিস্টেম এরকম বানিয়ে রেখেছে, 1 টিয়ার, 2 টিয়ার, 3rd টিয়ার টানেলস, পুরোটা মাটির নিচে। আর সেই টানেলগুলোর মধ্যে কমপ্লিট মানে শহর, সেখানে এসকালেটার দিয়ে মুভমেন্ট, লিফট দিয়ে 1 ফ্লোর থেকে আরেকটা ফ্লোর, আর এরকম জায়গা তারা সিলেক্ট করে রেখেছে। একটা হচ্ছে শেল্টার, আরেকটা হচ্ছে লজিস্টিক্স, আরেকটা হচ্ছে অপারেশনাল। যে অপারেশনালের জায়গা তারা ইভেন ওয়ার্কশপ বানিয়ে রেখেছে, ওয়ার্কশপে তারা মিসাইল অ্যাসেম্বল করছে। এখানে একটা জিনিস আপনার কাছে জানবো, এগুলো সবই তো 79-এর পর হয়েছে, মানে খামেনির যখন ক্ষমতা এসেছে, রেজা পেহেলভি বা মোহাম্মদ পেহেলভি, তাদের সময় তো এটা হয়নি। আফটার 79 তো এটা হয়েছে, খামেনি তাদের সময় হয়েছে। কিন্তু আমি আপনার কাছে একটা জানতে চাইবো, এইরকম একটা দেশ যারা ধর্মকে বেশি প্রাধান্য দেয়, মেয়েরা বোরখা পরছে না বলে সেখানে ঝড় ওঠে, তাহলে তারা এত প্রযুক্তি কোথা থেকে পেল? কে দিল এত প্রযুক্তি? দেখো, আবার এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন করলে। ইরানে আমরা যা মিডিয়াতে থ্রু দিয়ে যা জানতে পারি, তার কিন্তু 50% ইজ নট কারেক্ট। ইরানিয়ানস আর ভেরি প্রোগ্রেসিভ পিপল। আর শুধু তাই না, তাদের সায়েন্টিস্ট, তাদের পোয়েট, তাদের আর্টের লোক, তাদের টেকনিক্যাল পিপল, ডক্টরস আর স্পোর্টস পারসন, কিন্তু অত্যন্ত মানে কি বলবো, ওয়ার্ল্ড লেভেল তাদের কিন্তু এই সমস্ত ইয়ে আছে। শুধু মহিলাদের ব্যাপার যেটা বললে, ঠিক আছে, মহিলাদের হিজাব ছাড়া, আমি মহিলাদের কথা এই জন্যই বললাম যে একটা জাতি তখনই শিক্ষিত হয় যখন সেখানকার মেয়েরা শিক্ষিত, মায়েরা শিক্ষিত, তখনই একটা জাতি এগিয়ে যেতে পারে, উন্নতি করতে পারে। দেখো, আমি ইনসাইড স্টোরি বলছি,
তারা যে হিজাবটা পরে যখন রাস্তায় বেরোয় তখনই পরে, কিন্তু বাড়ির ভেতর বা যখন তারা পড়াশুনো করে বা তারা যখন সায়েন্টিস্ট বা সায়েন্টিফিক কাজ করে বা ডাক্তারি করে, তারা কিন্তু হিজাবকে খুব একটা গুরুত্ব দেয় না। এটা সত্যি কথা আমি বলছি। একদম আপনার দীর্ঘ অভিজ্ঞতা ইরান তাদের সম্পর্কে। তোমার মতো জিন্স আর স্কার্ট আর শর্টস পরে কিন্তু তারা অ্যাক্টিভিটিস করে, আচ্ছা। এটা লোকে জানে না। আর বেশিরভাগ এখনো যারা ভেতরে আছে ওখানে ওই মরাল পুলিশিং বলে একটা সিস্টেম আছে, যারা এই কট্টর ইসলামিক বিশ্বাস করে, তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। মোরাল পুলিশের গ্রুপ আছে, তারা যেই দেখে কোনো মহিলা হয়তো হিজাব পরেনি, গিয়ে তারা কিন্তু তাকে ইমিডিয়েটলি পানিশ দেয় না, তারা বলে আচ্ছা এটা পড়ো। এইবার 3 বার তারা দেখে যে এই 3 বার যদি সে অন্যায় করে তখন তারা তাদের পানিশমেন্ট দেয়। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, লোকে জানে না। এই একটা অদ্ভুত একটা বাইরে প্রচার যে তারা একেবারে সেই বোরখা পরে ঘরের মধ্যেই থাকে, না। ইরানের মহিলারা অত্যন্ত ইন্টেলিজেন্ট, তারা ইরানের ডাক্তারি, ইরানের তোমার সায়েন্টিফিক ডেভেলপমেন্ট, খেলাধুলো, তুমি অবাক হয়ে যাবে, ইরানের মহিলা কাবাডি টিম আমাদের ইন্ডিয়ান টিমকে হারিয়েছে। ইরানের মহিলা কয়েকদিন আগেই তারা দেশে ফিরেছে। ইরানের রেসলার মহিলারা রেসলিং করছে ইরানের। তা এটা ঠিক ব্যাপার না, কিন্তু তারা তবুও তাদের যে খোমেনির যে সরকার, তারা তাদের একটা ওল্ড প্রিন্সিপালকে তারা ফলো করে সেখানে থাকতে চায়। কিন্তু ইরানকে এইভাবে আমরা যদি কাস্টিগেট করি যে এটা ভুল, যে তারা একেবারে সেই পাথরের যুগের ওই করছে, ডিসিপ্লিন করছে। মানে পুরো বিষয়টা হয়তো গোটা বিশ্বের কাছে আসে না। ইরানের ভেতরকার সংস্কৃতি, ভেতরকার ঐতিহ্য, এটা হয়তো পুরোটা গোটা বিশ্বের কাছে আসে না। এবার এই বেল্টে মোজাইকস বললাম না, যে 3টে 4টে 5টা এরকম মোজাইল গ্রুপ করে আন্ডারগ্রাউন্ড ডিফেন্স অফ তেহরান, কি তেহরান যদি ওরা জানে তেহরান যদি ফল হয়ে যায় তার মানে ইরান ফল হয়ে গেল, কিন্তু তা হবে না। যেহেতু মোজাইক সিস্টেম করে রেখেছে, ডিফেন্সের মোজাইক সিস্টেম, এক একটা জায়গা যদি ফলো হয়ে যায়, ধরো এই নাজাফাবাদ ফল হয়ে গেল, কিন্তু ইস্পাহান স্টিল উইল কিপ ফাইটিং। এটা যদি ফল হয়ে গেল, এটা স্টিল কিপ ফাইটিং। তো এইভাবে ওরা ডিফেন্সটাকে অর্গানাইজ করেছে, উইচ ইজ এ ভেরি ভেরি ইন্টারেস্টিং থিং। আমরা নিজেরাও জানতাম না। মাটির নিচে যে এরকম প্যারালাল শহর রয়েছে, এরকম কতগুলো রয়েছে? দেখো 31টা সেক্টর ওরা করে রেখেছে, প্রত্যেকটা সেক্টরের মধ্যে একটা করে এরকম শহর আছে। আর শুধু শহর না, এই মাটির নিচ থেকে যেখান থেকে যদি কোনো গ্রাউন্ড অফেন্সিভ হয়, ধরো ট্যাঙ্ক, ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিকল, এসপি, আর্টিলারি ইত্যাদি নিয়ে যদি অ্যাটাক হয়, তাহলে তারা গ্রাউন্ডের এই লেভেলে চলে আসে, ওপরের লেভেলে চলে আসে, সেই ওপরের লেভেল থেকে তারা ফাইট করবে। কিন্তু তারা বিকজ দে আর আন্ডারগ্রাউন্ড, দে আর প্রোটেক্টেড ফ্রম অল আদার weapon system from the Americans or from the Israelis. তো এইভাবে তারা, মোজাইক সিস্টেম ইজ ভেরি ইন্টারেস্টিং। এর আগে আমরা কোথাও দেখিনি, বিশ্বের কোথাও আমরা এই ধরনের ডিফেন্স দেখিনি, যেটা একটা ট্যাকটিক্যাল, আমি বলবো যে একটা অদ্ভুত একটা ব্যাপার, যেটা ইভেন আমেরিকা বা ইসরায়েলও এটা চিন্তা করেনি, যে এইভাবে তারা মোজাইক সিস্টেম করে পুরো ডিফেন্সটাকে অর্গানাইজ করেছে। যার ফলে আমেরিকা যতই যা হাম্বিতাম্বি করুক, আমার যতদূর মনে হয় তারা গ্রাউন্ড অফেন্সিভ, মানে বুটস অন গ্রাউন্ড তারা ওখানে করতে। এই কারণেই কি ইরানকে এত ভয় আমেরিকার? অ্যাবসলিউটলি বুটস অন। আর শুধু তাই না, দেখো আরেকটা জিনিস, এটা আমার অ্যাসেসমেন্ট বলছি, বলো বা না বলো, আমরা জানি বা না জানি, ইরানের কাছে যে এনরিচড ইউরেনিয়াম আছে, যে 500 কেজির মতো, সেই এনরিচ ইউরেনিয়াম দিয়ে তুমি যদি নিউক্লিয়ার ওয়েপন নাও বানাও, তুমি একটা বম বানাতে পারবে, খুব ইজি সেটা বানাতে, সেটাকে বলে ডার্টি বম। আচ্ছা, এখন ডার্টি বমটা কি আমি ছোট্ট করে এক্সপ্লেন করি। ডার্টি বমটা হচ্ছে যে সামথিং লাইক এ নিউক্লিয়ার বম, কিন্তু এটা যখন এক্সপ্লোড করবে, ওই যে আমি বললাম ব্লাস্ট আর হিট হবে না, শুধু রেডিয়েশনটা হবে।
তারপরে আগুনের যে একটা ঝলক সেটাও দেখা যাবে না, মানে ব্লাস্টে যে উড়ে যায়, একটা শকিং এফেক্ট চলে না যখন একটা ব্লাস্ট হয়, সেটাও হবে না। আর হিট যে উত্তাপ সেটাও হবে না, কিন্তু আকাশ থেকে সেই রেডিয়েশন পড়ে পুরো গোটা এলাকাটা নষ্ট, বিষাক্ত হয়ে যায়, একদম বিষাক্ত আবহাওয়ার যে অলমোস্ট লাইক এ রেইন, কিন্তু ওটা দেখা যাবে না, ওটা হাওয়াতে এসে সবাইকে ডিস্ট্রয় করে। ডার্টি বম্ব বলে। এই ডার্টি বম্ব বানানো ইজ ভেরি ইজি। আমরা জানি না ওয়েদার দে হ্যাভ গট দিস ডার্টি কিন্তু বম্ব। মোসাদ যে বলেছে যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর তাদের কাছে নেই, তার মানে কি তারা সেই ডার্টি বম্ব বানাতে পারবে উইদাউট নিউক্লিয়ার রিঅ্যাক্টর? কারেক্ট, দে ক্যান ডু দ্যাট। নিউক্লিয়ার রিঅ্যাক্টর ছাড়াও ডার্টি বম্ব বানানো যায়। আর ইউ উইল বি সারপ্রাইজ, এই ডার্টি বম্ব তো তারা অফেন্সিভ হিসেবে ইউজ করবে না। যদি আমেরিকান গ্রাউন্ড ট্রুপস চলে আসে সেখানে, তার কি হয় যে গ্রাউন্ড ট্রুপ যখন মুভমেন্ট করে, ধরো ট্যাঙ্কের একটা ডিভিশন মুভ করছে ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিকলের সঙ্গে, ওর ওপরে যদি ডার্টি বম্বটা ফেলে, সেই ডিভিশনটা আর মিলিটারি টার্গেট, সেই ডিভিশন, সেই মেকানাইজড ফোর্সটা সেখানে অকেজো হয়ে যাবে। কিন্তু এটা আমেরিকাও জানে, আমরাও জানি যে তার জন্যে যখন এই ধরনের একটা থ্রেটের মধ্যে এই ফোর্স মুভ করে, তারা এই ধরনের ট্যাঙ্ক ব্যবহার করে, যে ট্যাঙ্কের হ্যাচ বন্ধ করে দিলে সেটা প্রোটেক্টেড এগেনস্ট নিউক্লিয়ার, কেমিক্যাল, বায়োলজিক্যাল ওয়ারফেয়ার। তারপর ইনফ্যান্ট্রি, এরকম ইনফ্যান্ট্রি একটা স্যুট আছে, দ্য মাস্কের সঙ্গে যদি তুমি ওই স্যুটটা পরো, তাহলে ইউ আর প্রোটেক্টেড এগেনস্ট দি রেডিয়েশন। আচ্ছা, কিন্তু অত যদি 5,000 বা 10,000 বা 20,000 ফোর্সকে ঢোকাতে হয়, তাহলে অত তারা পাবে কোথা থেকে? অত তারা পাবে কিনা ইট ইজ ডাউটফুল। তো এটাও একটা ডিটারেন্ট টু আমেরিকা অ্যান্ড ইসরায়েল। তারা কেন ইরানের ওপর গ্রাউন্ড অফেন্সিভ নিতে দ্বিধা করবে? ইট ইজ এ বিগ ডিটারেন্ট। আচ্ছা, মানে এত কিছু ইরান লুকিয়ে রেখেছে। এবার আমি একটুখানি জলসীমানাটায় আসবো। আপনি যে প্রতিক্রিয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানোর হুমকি থেকে সরে এসেছেন। সোমবার তাসনিম নিউজকে দিয়ে এক সাক্ষাৎকারে একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা বলেন, গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে আসা বিশ্বাসযোগ্য সামরিক হুমকির মুখে ট্রাম্প পিছু হটেছেন। সূত্রটি ব্যাখ্যা করে যে আর্থিক বাজারের চাপ এবং যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর বন্ডের উপর হুমকি বেড়েছে, যা ট্রাম্পের পিছু হটার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ। ওই কর্মকর্তা জানান, যুদ্ধের শুরু থেকে আজ পর্যন্ত বেশ কয়েকজন মধ্যস্থতাকারীর পক্ষ থেকে তেহরানে বার্তা পাঠানো হয়েছে এবং এর স্পষ্ট জবাব হলো ইরান প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা অর্জন না করা পর্যন্ত আত্মরক্ষা চালিয়ে যাবে। সূত্রটি জোর দিয়ে বলেছে যে কোনো আলোচনা চলছে তা ইরান গ্রহণ করবে, তবে একপক্ষীয় নয়। তারা বলছে কোনো আলোচনা চলছে বা অনুষ্ঠিত হয়নি, এটি পর্দার আড়ালের কোনো আলোচনা। সূত্রটি আরো বলছে যে মনস্তাত্ত্বিক যুদ্ধের বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালী যুদ্ধ পরবর্তী অবস্থায় ফিরে আসবে না এবং জ্বালানি বাজারেও স্থিতিশীলতা আসবে না। ওই কর্মকর্তা সতর্ক করে বলেন, ট্রাম্পের 5 দিনের আলটিমেটামের অর্থ হলো ইরানি জনগণের বিরুদ্ধে মার্কিন সরকারের অপরাধমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা। তিনি আরো যোগ করেন যে ইরান তার পাল্টা জবাব এবং দেশের ব্যাপক প্রতিরক্ষা অব্যাহত রাখবে। সোমবার ট্রুথ সোশ্যালে একটি পোস্ট ট্রাম্প এই দাবির পর তার মন্তব্য আসে যে গত দুদিনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান দেশের মধ্যে মধ্যপ্রাচ্যে আমাদের শত্রুতার একটি সম্পূর্ণ ও সার্বিক সমাধানের বিষয়ে খুব ভালো ফলপ্রসূ আলোচনা হয়েছে। ট্রাম্প বলেন, এই গভীর, বিস্তারিত এবং গঠনমূলক আলোচনার সুর ও মেজাজের উপর ভিত্তি করে যা সপ্তাহ জুড়ে চলবে। আমি যুদ্ধ বিভাগকে চলমান বৈঠক ও আলোচনার সাফল্যের সাপেক্ষে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে যে কোনো এবং সমস্ত সামরিক হামলা 5 দিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছি। এর আগে আমরা দেখেছি, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি যে হামলাটি হয়েছিল তখনও তাদের আলোচনা চলছিল। এটা এক ধরনের ফাঁদ, ইটস এ কাইন্ড অফ ট্র্যাপ দ্যাট মিস্টার ট্রাম্প এগেইন ইউজিং এগেইনস্ট ইরান। এই 5 দিনে তার হয়তো এমন কোনো কিছু করবে, এমন কোনো নিউ ডিপ্লয়মেন্টের ব্যবস্থা করবে, নতুন করে শক্তি সঞ্চয় করছে, একটা ম্যাসিভ হয়তো
ধ্বংস চালানোর জন্য। 48 না, আমি তোমাকে 30 মিনিট সময় দিলাম। তুমি যদি আমাকে আক্রমণ করো, তোমার মিত্র এবং গালফ কান্ট্রিতে তোমার থাকা সকল স্থান আমার বৈধ টার্গেট হবে। এবং ইরান সেই তালিকাগুলো প্রকাশ করে দিয়েছে, তারা মার্কিন এবং ইসরায়েল কোন কোন টার্গেটে হিট করবে। মার্কিন ব্যাংক, মার্কিন সামরিক ঘাঁটি, প্রতিরক্ষা ব্যবস্থা, মার্কিনীদের শেয়ার হোল্ডার বা যারা মার্কিন মালিকানাধীন প্রতিষ্ঠান, তাদের বন্ড, তাদের সব রকম বাণিজ্যিক স্থানকে টার্গেট, এবং সেই তালিকা ইরান প্রকাশ করে দেয়। তারপর ইরানের মুস্তফা খামেনি সরকার তার আইআরজিসি কে বলে দেয়, সুইচে বা বুতমে হাত রাখো, শত্রু আমাদের গ্যাস কিংবা বিদ্যুৎ বিভাগে আক্রমণের সঙ্গে সঙ্গে তুমি দখলদার দেশটি, মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট বিভাগ এবং গালফের যেখানে যেখানে আমেরিকার বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে, আর্থিক প্রতিষ্ঠান আছে, সেগুলোকে ধ্বংস করে দেবে। এরপর ট্রাম্প টেনশনে পড়ে যায়। বলা হচ্ছে ইরান সাবমেরিন নিয়ে হরমুজের বিভিন্ন জায়গায় মাইন পুঁতে রেখেছে। শুধু ইরান এটি নয়, ইরান আরো বলেছে যে যদি আমাদের উপর হামলা হয় বা আমাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হয়, তাহলে এখন তো হরমুজে আমরা কিছু জাহাজকে আসা যাওয়ার অনুমতি দিয়েছি, পুরোপুরি বন্ধ করে দেব, পৃথিবীর কোন দেশকে এখান থেকে তেল নিতে দেব না, পুরো অর্থ ব্যবস্থা, পুরো শিল্প কারখানায় স্টপ হয়ে যাবে। এই হুমকিটি মূলত ট্রাম্পের গায়ে লেগে গেছে। ট্রাম্পের জেনারেলরা বলছেন যে এই মুহূর্তে ইরানের কোন জ্বালানি কেন্দ্রে, বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে ইরান গালফ কান্ট্রি এবং ইসরায়েলের কিছু বাকি রাখবে না, পুরো মধ্যপ্রাচ্য অন্ধকার হয়ে যাবে। আপনি প্রয়োজনে ব্যাক চ্যানেলে আলোচনা করে এখান থেকে কিছুটা ফিরে আসেন। লেটেস্ট আপডেট বলছে আমেরিকা প্রায় 4500 সেনা মধ্যপ্রাচ্যে আনছে, মেরিন সেনা, এবং এদের পরিবারের কাছ থেকে এই সেনারা বিদায় নিয়ে এসছে, কারণ আর ফিরে যেতে পারবে কিনা তারা জানে না। আমেরিকার টার্গেট, প্রয়োজনে এদেরকে দিয়ে কমান্ডো স্টাইলে ইরানের ভেতরে ঢোকানো হবে। ইরানের বড় বড় প্রজেক্ট, পারমাণবিক প্রজেক্ট, বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি প্রজেক্ট, তাদের মিসাইল স্টোরেজগুলোকে ধ্বংসের দায়িত্ব দেওয়া হয়েছে। ট্রাম্প বলছেন তিনি ইরানকে কোনোভাবে ছাড় দেবেন না, আর ইরান বলছে ট্রাম্পের বাহিনী আমার দেশে ঢুকলে সই সালামতে যাবে না, কফিনে করে যাবে। এবং ইরান তার মিলিশিয়া না দুঃখিত, কমান্ডো বাহিনীকে প্রস্তুত রেখেছে। বলা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ইরান মাইন পুঁতে রেখেছে, শুধু সাগরে না, ইরানের ভূখণ্ডেও ইরান মাইন পুঁতেছে। যেখানে কমান্ডোরা নামবে সেখানে অটোমেটিক সেগুলো ব্লাস্ট হওয়া শুরু করবে। এই সব কিছু সিআইএ বা আদার্স এজেন্সির মাধ্যমে যে তথ্যগুলো আসছে, সেখানে বলা হচ্ছে ইরান একটা বড় যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। ডোনাল্ড ট্রাম্পকে তার জেনারেলরা, পেন্টাগন বারবারই বলছেন যে এই যুদ্ধ থেকে একটি আলোচনার মাধ্যমে সরে যেতে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে যদি ইরানের সাথে আলোচনা করে সরে যান, তার পরাজয় নিশ্চিত হবে। ইতিমধ্যে সেটি স্পষ্ট হয়ে গেছে, কারণ ট্রাম্প ইরানের বড় স্ট্রাকচার, জ্বালানি বা বিদ্যুৎ কেন্দ্রে 5 দিনের জন্য হামলা বন্ধ করেছে এবং তার বাহিনীকে নির্দেশ দিয়েছে যেন ইরানের কোনো বড় প্রজেক্টে হামলা না করা হয়। তার মানে কি, ট্রাম্প 48 ঘন্টা সময় দিয়েছে, আর মাত্র 4-5 ঘন্টা হয়তো বাকি ছিল। আজ রাতে হামলা খবর ছিল, সেভাবে প্রস্তুতি নিচ্ছে। ইরান যখন পুরো গালফ কান্ট্রি এবং ইসরায়েলকে তার টার্গেটে নিল এবং পরশুদিন ডিমোনাকে উড়িয়ে দিয়ে আসলো, তখন ট্রাম্প বুঝতে পারলো যে এখন ইরান পাগলা হয়ে আছে। তাকে এখন কোনো বড় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যদি আমরা অ্যাটাক করে বসে, তাহলে ইরান কিছু রাখবে না, সব ছারকার করে ফেলবে। কারণ যে খবরটি আপনাদের একটু আগে, ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে 76টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, শত্রুদের সামরিক অবকাঠামো ধ্বংসের ধারাবাহিকতায় আল দাফরা, ভিক্টোরিয়া, পঞ্চম নৌবহর এবং কিং সুলতান নামক মার্কিন ঘাঁটিতে ড্রোন এবং শক্তিশালী তরল জ্বালানি চালিত কিয়াম ও সলিড জ্বালানি চালিত জুলফিকার ক্ষেপণাস্ত্র দিয়ে কার্যকরভাবে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনীর অবকাঠামোতেও হামলা চালিয়েছে আইআরজিসি। টেলিগ্রাম চ্যানেলে সোমবার ভোরে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, রোববার তারা মোট 63টি হামলা সম্পন্ন করেছে। এসব হামলায় ইসরায়েলের অভ্যন্তরে এবং দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট, ড্রোন এবং কামানের
গোলা বর্ষণ করা হয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় সোমবারের চিত্র কিছুটা ভিন্ন। এদিন এখন পর্যন্ত নতুন কোনো হামলার ঘোষণা দেয়নি গোষ্ঠীটি। সাংবাদিক সালেম আল জুহরি বিবিসি আরাবিকে জানান, ফাঁস হওয়া কিছু তথ্য অনুযায়ী ট্রাম্প প্রশাসন উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলোর কাছে বিপুল অর্থ দাবি করেছে। তার মতে যুদ্ধ চালিয়ে যেতে চাইলে প্রায় $5 ট্রিলিয়ন এবং যুদ্ধ বন্ধ করতে চাইলে অর্জিত ফলাফলের বিনিময়ে $2.5 ট্রিলিয়ন দিতে বলা হয়েছে। তিনি আরো দাবি করেন, এই প্রক্রিয়ায় উপসাগরীয় দেশগুলোকে সামরিক ও আর্থিকভাবে যুক্ত হতে চাপ দেওয়া হচ্ছে। তবে এসব দাবির বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র বা সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।